নমস্কার। আমরা জানি আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আমরা আজকে যার সাথে আলাপচারিতায় আছি তিনি এই অঞ্চলের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জীব কুমার দেবনাথ স্যার। স্যার, CNN 24 এ আপনাকে স্বাগত জানাই স্যার। নমস্কার স্যার, বিশেষ করে আজকে আমরা CNN 24 চ্যানেল থেকে এটা একটা সামাজিক জাগরণের জন্য এই ইন্টারভিউটা আপনার, কারণ আপনি এই বিষয়ে একজন নোডাল অফিসার সরকারি স্তরে রয়েছেন এবং আমাদের গ্রাম এবং গ্রামাঞ্চলে আমরা জানি যে থ্যালাসেমিয়া নিয়ে অনেকেরই কোনো ধারণা নেই বললেই চলে। তো প্রথমে থ্যালাসেমিয়া কে যদি আপনি সাধারণ ভাষায় আমরা যদি দর্শকরা বুঝতে চান, তো সাধারণ ভাষায় আমরা কি বলতে চাইছি থ্যালাসেমিয়া সম্বন্ধে আপনার বলতে? থ্যালাসেমিয়াতে আপনার কি হয়, আমাদের হিমোগ্লোবিন যেটা আছে বা আরবিসিতে বিটা চেইন এবং আলফা চেইন বলে দুটো গ্লোবিন চেইন থাকে। তো যেই গ্লোবিন চেইনটা প্রোডাকশন হয় না, যদি এটাতে আলফা প্রোডাকশনের প্রবলেম থাকে তাহলে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া, আর যদি বিটা চেইন প্রোডাকশন কমে যায় ওকে বলি বিটা থ্যালাসেমিয়া। বেসিক্যালি এই বাচ্চাদের শিশুদের 6 মাস অ্যারাউন্ড 6 মান্থ থেকেই রক্তহীনতার একটা লক্ষণ দেখা যায়। ওরা শরীরটা একটু সাদা সাদা হয়ে যায়, ফ্যাকাশে রং, খাওয়া দাওয়া কমে যায়, অ্যাক্টিভিটি কমে যায়। তখন আমরা যদি হাতে পেটে যদি টাচ করে দেখি স্প্লিন যেটা থাকে, আমাদের স্প্লিনটা লিভারটা একটু বড় লাগে। তো এই রক্তহীনতার জন্য যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে এদের রক্তটা কমে যায়। তো এদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপনি প্রায় এভরি 21 days to 30 days ওদেরকে শরীরে রক্তদান করতে হয়, না হলে ওরা বেঁচে থাকে। সো এই অসুখে যারা ভুক্তভোগী ওদেরকে আপনি এই রক্ত দিয়ে হিমোগ্লোবিন লেভেলটা 10 গ্রামস অ্যারাউন্ড 10 গ্রামসে মেনটেন করে রাখতে হবে। তাহলে ওরা ঠিকভাবে বাড়বে, ঠিকভাবে ওদের ডেভেলপমেন্ট হবে, না হলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এটা কিন্তু কোনো একুয়ার্ড ডিজিজ না। একুয়ার্ড বলতে কোনো ইনফেকশন বা কিছু থেকে হয় না, এটা কনজেনিটাল মানে জন্মগত। আপনার মা বা বাবা এদের দুইজনের যদি থ্যালাসেমিয়া মাইনর থাকে, ওই মাইনরটা গিয়ে এসে তাহলে আপনার বাচ্চাটার মধ্যে এসে গিয়ে মেজর হয়। তো মাইনর থ্যালাসেমিয়া একটা সিম্পটোমেটিক হয় না। থ্যালাসেমিয়া মাইনরে সামান্য রক্তহীনতা থাকে, আপনার হিমোগ্লোবিন অ্যারাউন্ড 9 to 10 গ্রাম থাকে। আর যখন দুইজন মাইনর থেকে এসে বাচ্চাটা মেজর হয়ে যায়, তখন যে আমি বললাম বিটা থ্যালাসেমিয়া বা আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়াটা বেশি কমন। আজকাল এই থ্যালাসেমিয়াকে আপনার ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট অ্যান্ড নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট বলে বোঝানো হয়েছে, যে যাদের রক্ত দিতেই হবে ওদেরকে বলা হয় ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট। ওকে, সো যেহেতু এটা কনজেনাইটাল, নট একিউয়ার্ড, ইটস এ জেনেটিক ডিসঅর্ডার। তো ওদের কি হয়, আপনি কিছু প্রিভেনশন স্কোপও আছে। আপনি যদি চান যে মা বাবা স্ক্রিনিং করে দেখি চাচ্ছেন যে এরা থ্যালাসেমিয়া মাইনর আছে, তাদের হাই রিস্ক 25% রিস্ক আছে যে ওদের শিশুটির মেজর হওয়ার বা বিটা থ্যালাসেমিয়া মেজর হওয়ার চান্সটা আছে। তো ওই স্কোপটা আমরা নিতে পারি ওদেরকে প্রিভেনশনের জন্য। তো প্রিভেনশনের জন্য বেস্ট হলো অ্যান্টিনেটাল স্ক্রিনিং। অ্যান্টিনেটাল স্ক্রিনিং বলতে আপনার যখন বাচ্চা গর্ভাবস্থায় থাকে তখন কিছু টেস্ট করে, যেরকম কোরিয়ানিক ব্লাড স্যাম্পলিং অ্যান্ড আদার ইমিউনিটি সিনথেসিস, এগুলো করে আপনার বাচ্চার জেনেটিক টেস্ট করে আপনার থ্যালাসেমিয়াতে ভুক্তভোগী কিনা ওটা জানা যায়। তাহলে আপনি ওই প্রেগনেন্সিটা কন্টিনিউ না করে। তো স্যার, আপনি মেইনলি বলতে চাইছেন যে আমাদের দুজন মাতা পিতা যখন বিবাহ হয়, সেই হাজবেন্ড ওয়াইফ যদি দুজন মাইনর থ্যালাসেমিয়া এফেক্টেড হয় এবং তাদের অজান্তে যদি তারা বিবাহের পর যদি গর্ভ ধারণ করে মা, তাহলে তার মধ্যে 25% চান্স থাকে যে ওনার একজন শিশু মেজর থ্যালাসেমিয়া মেজর হবে। তো স্যার, এই যে বিষয়টা, এটা আমাদের গ্রামাঞ্চলে খুব সম্ভবত, শহরাঞ্চলেও এই নিয়ে অ্যাওয়ারনেস খুবই কম, এবং গ্রামাঞ্চলে তো তার নিয়ে অ্যাওয়ারনেস কম মানে অনেক বেশি। তো আপনি যে কথাগুলো বলেছেন, যে বাচ্চাদের মধ্যে যে সিমটমের কথা বলেছেন, যে তাদের রক্তহীনতা, শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া, তার সঙ্গে কি স্যার জন্ডিস হতে পারে এরকম কোনো সিমটম? জন্ডিস হতে পারে, কেন আলটিমেটলি যেই হিমোগ্লোবিনটা বনছে এটা একটা মানে কমপ্লিট হিমোগ্লোবিন, এখানে বিটা চেইনটা নেই, একটা আরবিসির ভিতরে
হ্যাঁ, যে আলফা চেইন দুটো আর বিটা চেইন দুটো থাকে। হুম। যখন বিটার চেইনটা ফর্ম হচ্ছে না, আলফা চেইনটা ওভার প্রোডাকশন হয়ে এটা আরবিসিকে প্রেসিপিটেট করছে, এটা ডেস্ট্রয় হয়ে যায়। তো এইটাকে আমরা হিমোলাইটিক এনিমিয়া বলি। হিমোলাইটিক মিন্স লাইসিস বা ব্রেকডাউন হয়ে যাচ্ছে। তো ব্রেকডাউনটা বেশি হলে তো আমাদের বিলিরুবিন ফর্ম হয়, যেটা লিভার যদি এক্সিড করতে না পারে তাহলে ওদের জন্ডিস হতে পারে। এটাকে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া বলা হয়। আর যখন লিভারে ইনফেকশন হয়, ওটা যদি লিভারে ইনফেকশন এটা হেপাটাইটিস ইনডিউস, ওটা কনজুগেটেড হয়। তো এটা আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া আর ইন আদার ওয়ে হিমোলাইটিক জন্ডিস সম্ভব। তো স্যার এই যে জন্ডিস নিয়ে আমাদের স্যার যেভাবে বলেছেন, আমরা দেখেছি গ্রামাঞ্চলে স্যার এখনো মানুষ যেগুলো এই কোয়েক্স বা আমরা যদি অন্ধবিশ্বাসের কথাগুলি যদি বলি দেখি, এখনো অনেক মানুষ মনে করেন ওই টিকা লাগিয়ে মালা লাগিয়ে জন্ডিস রোগ হলে অনেকে টিকা দিয়ে জন্ডিস রোগ সারাবার চেষ্টা করেন। তো এজ এ ডক্টর, এজ এ মেডিকেল প্র্যাকটিশনার, আপনি এইসব যারা আজও এইসব প্র্যাকটিস করেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন যে এইসবে যাওয়া উচিত কিনা? না, ডেফিনেটলি না। জন্ডিস তো বললে সবচেয়ে বেশি কমন সিমটম অফ এনি লিভার ডিজিজ লস অফ অ্যাপেটাইট। যখন রক্তহীনতায় ভুগে বাচ্চারা, এই থ্যালাসেমিয়া বাচ্চা বলেন বা অন্যান্য আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে কমনেস্ট নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, তো ওদেরকে ফার্স্ট সিমটম আসে যে ওরা খাওয়া একটু কমিয়ে দেয়। খাওয়া কমিয়ে দিলে এই ঝাড়ফুঁক করা লোকগুলো বা আপনি যা বলছেন কোয়েক্স, ওরা এই অ্যাডভান্টেজটা নেয় যে খাওয়া ছেড়ে দিয়েছে, দেখতে ফ্যাকাশে লাগছে, বলছে জন্ডিস আছে, বলে ঝাড়ফুঁক করবে, কিন্তু কোনো বেনিফিট হবে না। ওদের ওই যদি এটা এনিমিয়ার জন্য হয়েছে, এটা তো আরো বেড়ে যায়। কেন ওদেরকে বলবে তুমি নিউট্রিশিয়াস ফুড বন্ধ করো, বয়েল খাও, এনিমিয়াটা আরো এগ্রাভেট হবে। আমরা যখন এমবিবিএস স্টুডেন্ট ছিলাম, আমাদের সিনিয়র টিচার বলতো, আমি তো গুয়াহাটিতে পড়াশোনা করা, আমাদের টিচার বলে এই হালদিয়া জন্ডিস না বগা জন্ডিস। বগা জন্ডিস মানে পেইলনেস, and paleness means anemia. হালদিয়া means actual jaundice. So jaundice একটা বললাম আপনাদের লিভারে ইনফেকশন হয়ে হয়, ওইটা এক ধরনের, ওটাতে আপনার লিভারকে রেস্ট দিতে হয়। আপনার যদি হাড্ডি ভেঙে যায়, হাড্ডিকে দিয়ে বেশি কাজ করাবেন না, রেস্ট দিবেন। হ্যাঁ, আর রেস্ট দিবেন। তো যার কারণে আমাদের সব ডাইজেশন থ্রু লিভার হচ্ছে, ওকে রেস্ট দিবেন, ওকে আননেসেসারি ঝাড়ফুঁক, কবিরাজি যেগুলো হার্বাল মেডিসিন দেওয়া হয়, ওগুলো গিয়ে তো লিভারেই মেটাবলাইজ হতে হবে, বা সিম্পল ভাষায় যেটা ইউজ হতে হবে। তো ওগুলো তো ইনজুরি করে। মোস্ট অফ দ্য দিস প্রোডাক্টস আর হেপাটোটক্সিক, মানে লিভারে ইনজুরি করে। সো আপনি বেস্ট আনসার, ডোন্ট গো দিস থিংস। আমাদের মেডিকেল সায়েন্সও বলে না যে লিভারে হেপাটাইটিস হলে, যে কমনেস্ট কজগুলো ভাইরাল হেপাটাইটিস, বলে শুধু সাপোর্টিভ কেয়ার। সাপোর্ট মিন্স আপনার খাওয়া কম হয়েছে, যদি একদম খাওয়া হয়নি, আপনি কিছু ফ্লুইড দেন ওকে, অরেল ফ্লুইড। সুগার কমে গেছে, সুগার মেইনটেইন করেন, লিভার উইল হিল ইটসেলফ, মানে নিজে নিজে লিভারটা ঠিক হয়ে আসবে। ঠিক আছে? তো আমি আজকের বিষয়ে, যদিও হেপাটাইটিসের বিষয়ে জিজ্ঞেস করছেন, আমি আবার আসতে চাচ্ছি থ্যালাসেমিয়াতে। থ্যালাসেমিয়াতে মেইনটা সিমটমসই হলো এই রক্তহীনতা বা এনিমিয়া। তো এনিমিয়া আপনার যদি নিউট্রিশন কম থাকে, নিউট্রিশন যেমন আয়রন ডেফিসিয়েন্সি, B12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ওগুলো যদি কম হয় তাইলেও আপনার রক্তহীনতায় ভুগবেন। কিন্তু ওইগুলোতে আপনি যেই নিউট্রিশন দিয়ে দিবেন, সাথে সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু থ্যালাসেমিয়াতে আপনার নিউট্রিশনের সাথে সম্পর্ক নেই। অনেক থ্যালাসেমিয়া কেস, যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি কমনেস্ট, সবাইকে আয়রন প্রেসক্রাইব করা হয়, কিন্তু এখানে আয়রন কাজ করবে না, বরং ওদের আয়রন অলরেডি অবজর্ভ, এনিমিয়ার জন্য আয়রন অবজর্ভ বেশি হচ্ছে। কিন্তু এখানে প্রবলেমটা আয়রন নয়, প্রবলেমটা হচ্ছে যে আরবিসি যেটা ফর্ম হচ্ছে ওটা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। যেটা আমরা এইমাত্র ডিসকাস করলাম, যে দুজন প্যারেন্টসের যদি থ্যালাসেমিয়া মাইনর থাকে, ও থ্যালাসেমিয়া মাইনর আপনি বুঝতে পারবেন না, সামান্য রক্তহীনতা থাকবে। যখন আপনি হিমোগ্লোবিন টেস্ট করাবেন, এদের হিমোগ্লোবিন আসবে 9 to 10 এর ভিতরে, কিন্তু আমাদের আরবিসি সাইজটা নর্মাল থেকে একটু ছোট হয়, এটাকে বলে মাইক্রোসাইটিক, এমসিভি, মাইক্রোসাইটিক এমসিভি, মিন কর্পাসকুলার ভলিউম, ওটা একটু সাইজটা ছোট হয়। তো সেম জিনিস কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিতে পাওয়া যায়। তো আপনি যখন একটা ফার্দার টেস্ট করবেন, হ্যাঁ, যেটাকে বলা হয় এইচপিএলসি বা ইলেকট্রোফোরেসিস। এইচপিএলসি ফুল মিনিং হলো হাই পারফরম্যান্স লিপিড ক্রোমাটোগ্রাফি। তো ওখানে আপনি হিমোগ্লোবিন ভেরিয়েন্টটা দেখতে পাবেন। তো ওখানে আপনি হিমোগ্লোবিন A2 বলে বেড়ে যায়, তখন আমরা বলি এটা থ্যালাসেমিয়া মাইনর। সো মাইনরের সামান্য রক্তহীনতা থাকে,
কিন্তু ওরা অত সিমটোমেটিক হয় না, ওদের ব্লাড দেওয়ার প্রয়োজন হয় না, ওরা নর্মাল থাকবে। কিন্তু যদি এই দুইজন মাইনর থাকে তাদের সন্তানের, আপনি এখন জিজ্ঞেস করতে পারেন তার দুইজন সন্তানের কি সবগুলোই থ্যালাসেমিয়া মেজর হবে না? না, আপনি যদি ইনহেরিটেন্সের প্যাটার্ন দেখেন তাহলে there are 25% chance of normal baby. Okay. Another 50% will have thalassemia minor and 25% chances of thalassemia major, যারা ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট হবে। তো স্যার আপনার এই কথা থেকে একটা জিনিস তো বুঝলাম যে অনেক মা বাবা এরকম আছেন যে প্রথম বাচ্চা যদি থ্যালাসেমিয়া হয়ে যায় ওনারা আর নেক্সট ইস্যুতেই যেতে চান না। তো আমার মনে আপনি যে 25% চান্সের কথা বলছেন, আমার মনে হয় যদি ফার্স্ট বেবি এইভাবে থ্যালাসেমিয়া এফেক্টেড বোঝা যায় এবং মা বাবা যদি মানে সেটা ডিটেক্টেবল হয় তাহলে মা বাবা অবশ্যই সেকেন্ড ইস্যুর জন্য যেতে পারেন, কারণ ডেফিনেটলি যেতে পারেন, ইটস নট এ কন্ট্রাইন্ডিকেশন, মানে এখানে কোনো বাধা নেই প্রেগন্যান্সি। ওকে স্যার, আপনার কথা হলো যে আপনি নেক্সট বেবিটাতে যে সাফারিংটা যদি না হয়, গো ফর অল দ্য টেস্টস। যে মেডিকেল গাইডলাইন্স যেটা আমি যতটুকু জানি শুনেছি যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি যেটা ব্যান্ড আছে ভারতবর্ষে, তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এটার জন্য বিশেষ একটা ব্যবস্থা, এটা কি ইউ ক্যান টার্মিনেট। তো এটা নিশ্চয়ই এটার জন্য কোনো প্রসেস আছে? না, আপাতত ডিটেকশন কনফার্ম ডিটেকশন হতে হবে, ওই গর্ভ অবস্থায় মা বাবা ডিটেক্ট করতে পারেন, যদি ডিটেকশন হয় তাহলে ওরা এর জন্য যেতে পারে। তো স্যার মানে সাধারণ দর্শকদের জন্য আপনার একটা, যারা গ্রামান্তরে থাকেন হয়তো সবাই শিলচর মেডিকেল কলেজে রোজ আসতে পারছেন না, অনেক দূর, তো তাদের বাচ্চা যদি এই ধরনের অ্যানিমিক সমস্যা হয় তারা সাধারণ কি টেস্ট করলে, লোকাল ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে কি টেস্ট করালে তাদের জন্য বেসিক ডিটেকশনের সাহায্য হয়? সিম্পল টেস্ট সব জায়গায় অ্যাভেলেবল, যেটা হিমোগ্লোবিন টেস্ট করে, হিমোগ্লোবিনটা অ্যান্ড পেরিফেরাল ব্লাড ফিল্ম, ওকে, পিভিএফ, পেরিফেরাল ব্লাড ফিল্ম। এখানে আপনি একটা স্লাইডের মধ্যে আরবিসি গুলোর শেপ, সাইজ ওগুলো দেখতে পাচ্ছেন। ওকে, হ্যাঁ, তো হিমোলাইটিক অ্যানিমিয়াতে এইগুলোতে কিছু কিছু জিনিস চেঞ্জ পাওয়া যায়, তো প্যাথোলজিস্ট যারা দেখবেন ওনারা একটু ডিরেকশন দিয়ে দেবেন, প্রবাবলি এ কেস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া, গো ফর HPLC or hemoglobin electrophoresis, or ওই যদি প্রথম তো আপনি তো স্যার আপনি যে বলছেন আমাদের যে 6-7টা কেসের কথা বলছেন যে বরাকগলিতে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে তারা আজকের দিনে আর ব্লাড ট্রান্সফিউশনের থেকে মুক্ত হয়ে গেছে, তো এটা একটা যদি আমরা রেশিও দেখি তাহলে এই 6 জনকেও যদি আমরা ধরি তাহলে 70 ইউনিটস অফ ব্লাড কিন্তু আমাদের ব্লাড ব্যাংক থেকে প্রত্যেক বছর বাঁচছে। তো এইভাবে যদি আমরা সবাইকে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের আওতায় আনতে পারি তার নিশ্চয়ই মেডিকেল কিছু টেকনিক্যাল থাকবে, সেটাকে যদি মানে আপনার যে কথা থেকে যতটুকু জানলাম তাহলে আমাদের এই 100টা বাচ্চাকে যদি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সময় মতো করে দিতে পারি তাহলে হয়তো তাদের জীবন থেকে এই বারবার রক্ত নেওয়ার যে এটাও কমে যাবে এবং আমাদের 1200 ইউনিট ব্লাডও কিন্তু ব্লাড ব্যাংকে সেভ হয়ে যাবে ফর দা সিরিয়াস পেশেন্ট। দিস ইজ সেকেন্ডারি মিনিং, প্রাইমারি এইম তো একটাই, ওই বাচ্চাদেরকে সুস্থ করে। হ্যাঁ, তো স্যার আমাদের পেডিয়াট্রিশিয়ান প্রিকিং দা বেবি প্রতি মাসে একবার ওদেরকে একটা খোঁচা দেওয়া, এটা ভেরি পেইনফুল। সেকেন্ড, আপনার ব্লাড দিয়েও যদি ওরা ঠিকঠাক গ্রো করছে, কিন্তু ব্লাড হ্যাজ ইজ ওন কমপ্লিকেশন, ব্লাড দিয়ে অনেক জীবাণু সংক্রমিত হতে পারে, blood-borne HIV, blood-borne hepatitis B, blood-borne hepatitis C, and other infection can spread. এটা হয়েছে আমাদের বেবিদের সাথে। ওকে, hepatitis C quite common. হ্যাঁ, তো এইগুলো হয়েছে, শুধু আসাম নয়, যে কান্ট্রি যে কোনো কর্নারে ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড কমপ্লিকেশন হচ্ছে, প্লাস বারবার ব্লাড দেওয়ার ফলে ওদের বডিতে আয়রনের মাত্রা বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড আয়রন ওভারলোড, বডিগুলো কালো হয়ে যায়, বিভিন্ন জায়গায় আয়রন ডিপোজিট হয়ে যায়, সমস্যা হয়। তো আয়রন বডি থেকে বেরোনোর জন্য, বের করার জন্য একটা মেডিসিন পায়, ওটাকে বলে চিলেটার, আয়রন চিলেটার, ওরা বডি থেকে এক্সট্রা আয়রনটা বের করে দেয়। তো ওই যে আগে তো শুধু ইনজেকশন দেওয়া হতো, সাবকিউটেনিয়াস ইনজেকশন, এখন সায়েন্স একটু অ্যাডভান্স হয়েছে, লাস্ট ফিউ ডিকেজ থেকে অরেল চিলেটর পাওয়া যায়, মানে আপনি ট্যাবলেট ফর্মে খাবেন, ওটা এক্সট্রা আয়রনটা বের করে দেয়। হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েটলি সাপ্লাই থেকে চলে যায়, বাট মোর অর লেস এগুলো ফ্রিতে পাওয়া যায় এখন ফর দিস পিরিয়ড, লাস্ট ফিউ মান্থস এটা সাপ্লাইতে আছে। কোয়াইট কস্টলি ড্রাগস, ওকে, ডিফেরাসিরক্স বলে মলিকুলার নেম, ডেসিরক্স ব্র্যান্ড নেমে এখন মেডিকেল কলেজে সাপ্লাইতে আছে। তো প্রায় আমার এই থ্যালাসেমিয়া প্যারেন্টস আমাকে বলে, স্যার আমরা তো এবার ওষুধ পেলাম,
সো ইটস এ ফান্ডের কথা, কিন্তু এটা এসেনশিয়াল ড্রাগ লিস্টের মধ্যে সাপ্লাইতে নেই। তো থ্যালাসেমিয়াদের জন্য আলাদা করে আনতে হয়। আমি প্রত্যেকবারে রিমাইন্ডার দিই, সুপারিনটেন্ডেন্ট স্যাররা পরে জিনিসটা এনে দেয়। তো স্যার অ্যাট প্রেজেন্ট দিস ইজ এভরিথিং। ওকে স্যার। তো স্যার আমি বলছিলাম যে আমরা যদি দর্শকদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই যে বোন মেরো ট্রান্সপ্লান্টেশন, ডিএনএ ম্যাচিং এর কথা আপনি যেটা বলছেন, এইচএলএ ম্যাচিং যেটা বলছেন, তো এই এইচএলএ ম্যাচিং ইজিলি কার সাথে হতে পারে এবং দর্শকরা এই ব্যাপারে জানতে খুব বেশি হবেন, কারণ আমি যতটুকু শুনেছি যে নেয়ার কিন রিলেটিভস এর মধ্যে এটা ম্যাচিং ভালো হয়। তো এই ব্যাপারে স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি একটু অ্যাওয়ারনেস বাড়ান। যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওদের এই যে সিবলিংস মানে নিজের মা বাবার সন্তান যদি হয়, তাদের সাথে যদি নর্মাল থাকে। এই আমার একবার বিস্তরভাবে চর্চা হয়েছিল ডক্টর সুনীল ভট্টের সাথে। তো উনি বলছে যদি তাহলে আমি আপনাকে একটু আগে জেনেটিক্সটা বলেছিলাম যে মা বাবা দুইজন যদি মাইনর হয় 50% চান্স যে নেক্সট বাচ্চাটা মাইনর হতে পারে, 25% চান্স আছে যে ও নর্মাল হতে পারে, 25% যে ও মেজর হতে পারে। ইভেন ইফ দ্য আদার চাইল্ড ইজ মাইনর and HLA match, he can transplant. Right. But the problem হবে যে ওই যে যাকে ডোনেট করা হয়েছে ও মাইনর হবে, ও নর্মাল হবে। ওকে, মাইনর ইজ কম্প্যাটিবল উইথ লাইফ। ঠিক আছে, বেঁচে যেতে পারে। হ্যাঁ, যদি ডোনর ম্যাচ ডোনর পাওয়া না যায়, এই স্টেপটাও নেওয়া যায়। ওকে, তো অনেকে যে যারা আমাদের এখন অভিভাবকরা আছেন, প্যারেন্টসরা আছেন, অনেকের ক্ষেত্রে ম্যাচ ডোনর নেই। তো স্যার আমরা যে নিউক্লিয়ার ফ্যামিলির কথা বলছি, আপনি যেটা বলছেন প্যারেন্টসের কথা, হ্যাঁ, প্যারেন্টস এর সাথে ম্যাচ করলে সেমই হবে। প্যারেন্টস এর দুইজনের মাইনর আছে, না হলে ছেলে বা শিশুটা মেজর হওয়ার কথা ছিল না, তো ওদের সাথে ম্যাচ করলে সেম আউটকাম হবে। যে মেজরটাকে আপনি মাইনরে কনভার্ট করতে পারবেন, তবে তো ও বেঁচে যেতে পারে। হ্যাঁ, ব্লাড ট্রান্সমিশন ডিপেন্ডেন্সিটা কমে যাবে। আর সেকেন্ড কথা বলছি, যদি একদম নর্মাল সিবলিংস হয় তাহলে ওর সাথে ম্যাচ হওয়ার চান্সটা যদি অনেক বেশি, ম্যাচ হয়ে গেলে ওর থেকে যদি আপনার বোন মেরো নেওয়া হয় তাহলে আপনার টোটাল কিউরের চান্সটা। তো বোন মেরো ট্রান্সপ্লান্টেশনের জন্য যে হেমাটোলজি ডিভিশন আমরা জানি গুয়াহাটি মেডিকেল কলেজে আছে, এখান থেকে স্ক্রিনিং হয়, তারপর গুয়াহাটি মেডিকেল কলেজে যায়, তারপর সেখান থেকে নারায়ণ যে শো মজুমদার হসপিটাল, যেটা আমি ব্যক্তিগতভাবে আপনার অ্যাডভাইস নিয়ে সেখানে ঘুরে এসেছি, খুব ভালো ব্যবস্থা আমি দেখেছি। তো এই যে স্যার এই প্রসেসে যদি আমাদের এখানের অঞ্চলের যদি মানুষরা আবারও যদি এই ধরনের যেতে চান, তো তাদের বেসিক কিভাবে স্টার্ট করতে পারেন এবং কিভাবে সেই আরবিএস কে কার্ডের মাধ্যমে মুশকিলে যেতে হয়, তো এটা সম্বন্ধে যদি একটু বলেন স্যার। দেখুন, যে আরবিএস কে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, এটার আন্ডারে 30 ডিজিজেস আছে। ওকে স্যার, মানে ডিজিজ বলতে ডিফেক্ট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার ডিজিজ, টোটাল 30টা কন্ডিশন বলতে পারেন, সবগুলো ডিজিজ নয় কিন্তু। ওকে, তো ওগুলো ফ্রি অফ কস্ট, 0 to 18 ইয়ার্স এর পেশেন্টের ফ্রি অফ কস্ট ফ্রম হোম টু হোম, মানে ঘর থেকে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে আবার ঘরে দিয়ে যাওয়ার সুবিধা আছে। ওকে, এমন কস্টে নিয়ে মানে পুরোটা সরকার বহন করবে। তো এই থ্যালাসেমিয়াটা এটার আন্ডারে আছে। ঠিক আছে, তো সচেতনতা এটার জন্য গভর্নমেন্ট মোবাইল মেডিকেল ইউনিটও রেখেছে, স্ক্রিনিংও হয়। কিন্তু ঘটনা হচ্ছে একটু লম্বা, ট্রিটমেন্টগুলো লম্বা। আপনি প্রথম এখানে যে স্ক্রিনিং প্রপার ডিটেক্ট হলো, আমরা ওদেরকে গুয়াহাটিতে পাঠাতে হবে। গুয়াহাটির থেকে ব্যাচ হয়, বিকজ এটা তো লং প্রসিডিউর, একটা ইউনিটে একসাথে অনেক জনকে ট্রিটমেন্ট করা যায় না। দে উইল গেট টাইম, যে এই মাসে আপনার হবে বা নেক্সট মান্থে আবার হবে বা 6 মাস পরে আপনার হবে। তো ওটার লিস্টিং ফাইন্যান্সিয়াল যেগুলো আছে সবগুলো ডিলিং হয় গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে। তো এখানে যারা অসুবিধা পাচ্ছেন ওরা আমার সাথে যোগাযোগ করতে পারে। গুয়াহাটিতে গিয়ে যদি কোনো সমস্যার ওরা পড়ে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি গুয়াহাটি মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট স্যারের সাথে অন্যান্য বিষয় নিয়ে, আমি পিআইসির নোডাল অফিসারও, পিআইসিতে যারা বাচ্চা গুয়াহাটি মেডিকেল কলেজ যেতে চায় ওদেরকে সরকার ফ্রিতে অ্যাম্বুলেন্স দেয়। তো আমি অ্যাম্বুলেন্সটা অ্যারেঞ্জ করতে গুয়াহাটি মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট ওনার সাথে প্রায় সম্পর্কে আছি, তো ওনার সাথে যোগাযোগ করি। তো ওখানে গিয়ে যদি কোনো থ্যালাসেমিয়া পেশেন্টের প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারে। তো স্যার আপনি যেটা বলছেন যে এখান থেকেই ডাইরেক্ট ব্যাঙ্গালোর পাঠানো, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এটার জন্য এখান থেকে সোসাইটি, এখানে একটা অর্গানাইজ রেজিস্টার্ড যদি সোসাইটি থাকে ওরা অ্যাপ্লাই করে যদি এখানটায় আনতে পারে, দেন আওয়ার পেডিয়াট্রিশিয়ান, নট অনলি মি, আদার পেডিয়াট্রিশিয়ান অলসো ফিল, যারা লিখে দিতে পারবে দিস চাইল্ড উইল বি বেনিফিটেড বাই বোন মেরো ট্রান্সপ্লান্ট। ওকে, তো ওদেরকে গভর্নমেন্ট যদি এখান থেকে ক্লিয়ারেন্স শুরু করে দেয় ওদের সমস্যাটা কম হবে।
কিন্তু এইটা ডিমান্ডটা আমার তরফ থেকে যেতে পারবে না। ওকে স্যার। আমরা এটা সাপোর্ট করি। আগেও আপনার সাথে এই বিষয়ে কথা হয়েছিল যে আমি চাই এখানে হোক, কেন গুয়াহাটিকে হারিয়ে যায় মানুষ, ভালো জায়গা। বিশেষ করে স্যার আমাদের যে গরিব যারা মা বাবারা রয়েছে তাদের পক্ষে দুবার এই প্রসেসটাকে ইয়ে করাটা তাদের জন্য একটা টাফ হয়ে যায়। আমি মাঝখানে আপনাকে আটকাচ্ছি, বোন মেরোটা কিন্তু খুব সহজ জিনিস নয় যে আজকে থ্যালাসেমিয়া ডিটেক্ট হলো কালকেই চলে গেলেন বোন মেরোতে, না। কেন বোন মেরোতে আমি বলেছি তার যে ইমিউনিটিকে সাপ্রেস করতে হয়, অনেকগুলো মেডিসিন দিতে হয়। তো অনেকগুলো মেডিসিন তারপরেও কন্টিনিউ করতে হয়। একটা 6 মাস 1 বছরের বাচ্চা এতগুলো মেডিসিন খাবে না। আমি জানি আমার কিছু ওষুধ খেলে আমার ভালো হবে, মেডিসিন খেলে ভালো হবে, যেই টেস্টই হোক আমি খেয়ে নেব আমার বেনিফিটের জন্য। কিন্তু আপনি চিন্তা করেন 1 বছরের বাচ্চা একটাকে মেডিসিন দিলে তো ফেলে দেবে। যে ওর যে ইমিউনিটি সাপ্রেস না করে তো রিজেক্ট হয়ে যাবে বন্ধু। সো আপনি খুব বিরল উদাহরণ পাবেন যে ইয়াঙ্গার খুব 1 বছরের নিচে বন্ধুরা একটু ওল্ডার ছিল সো দ্যাট ড্রাগস ইউজ এন্ড অল ওর যাতে এইসব হ্যাঁ অনেক সমস্যা আছে, অনেক সমস্যা। তো ইমিডিয়েটলি মানে আপনি মেসেজটা এরকম যেতে নেই যে আজকে ডিটেক্ট হয়েছে চলো আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট নিচ্ছি। ওদের একটা গ্রোথ, ডেভেলপমেন্ট এন্ড রিস্ক টেকিং ক্যাপাসিটির জন্য ফার্স্ট থিং ইজ সেই ব্লাড ট্রান্সমিশন। আমাদের ব্লাডের মধ্যে 3টা কম্পোনেন্ট থাকে, একটা লিকুইড কম্পোনেন্ট যেটা প্লাজমা বলি, দেন আরবিসি থাকে, ডব্লিউবিসি থাকে, প্লেটলেট থাকে। তো ওদের শুধু আরবিসি তে সমস্যা, ওই জন্য আমাদের ওদের শুধু আরবিসি হোল ব্লাড ট্রান্সমিশন দেওয়া ঠিক না। তো আমাদের যে মেডিকেল কলেজে ওই সিআরবিসি কম্পোনেন্ট প্যাকড রেড ব্লাড সেল মানে শুধু আরবিসিটাই দেওয়া হবে, ওদেরকে কোনো প্লাজমা বা প্লেটলেট বা আপনার ডব্লিউবিসি দেওয়া হবে না। ওগুলো গেলে ওর ব্লাড ট্রান্সমিশন রিলেটেড সমস্যাটা অনেক বেশি হয়ে যায়। তো শুধু আরবিসি হবে। অনেকে বলে হোল ব্লাড দিয়ে দিবে, হোল ব্লাড দিলে তোর প্রয়োজন নেই, ওভারলোড হবে বডিতে, ফ্লুইড ওভারলোড হবে। যেমন আমরা দেখেছি স্যার কিছু বাচ্চার ফেরিটিন লেভেল হাই হয়ে যায়। ফেরিটিনটা যেটা আমি বললাম যে আয়রন ওটা যে কোনো পিআরবিসি তো হবেই, কেন ওই যে আরবিসিটা আপনি দিচ্ছেন ওটা তো লাইফ স্প্যান বেশি দিন না। নর্মালি আমি যেহেতু নর্মাল ব্যক্তি, আমার বডিতে যে আরবিসিটার প্রোডাকশন হচ্ছে ওটা 120 দিন পর নষ্ট হয়ে যাচ্ছে। যেটা আপনি অন্য থেকে ডোনেট করে নিয়ে এসে ঢোকাচ্ছেন, আপনি তো জানেন না ওটা কতদিন ছিল ওর বডিতে। তো ওগুলো বেশি দিন টিকছে না, ওগুলো ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। একটা ইউনিট ডেস্ট্রয় হওয়ার সাথে সাথে অ্যারাউন্ড 200 মিলিগ্রাম আয়রন বডিতে ঢুকে যাচ্ছে। তো রিপিটেড ট্রান্সমিশনের জন্য ওদের আয়রন ওভারলোড হচ্ছে, যেটার মার্কার হলো ফেরিটিন লেভেল। আপনি যে ফেরিটিন শব্দটা বললেন ওইটা